একটা দল ক্রিকেট ম্যাচে হারতে পারে, হারতেই পারে। ঢাকা ক্যাপিটালস যেমন হারছে, তারা আবার হারছে তো হারছেই। এবারের বিপিএল এ তারা 1 নম্বর ম্যাচ হেরেছে, 2 নম্বর ম্যাচ হেরেছে, 3 নম্বর ম্যাচ হেরেছে, আজকে 4 নম্বর ম্যাচও হারলো। এখন টানা 4 ম্যাচ যে কেউ হারতে পারবে না বিষয়টাও কিন্তু ওরকম নয়। এই ঢাকার ফ্র্যাঞ্চাইজি গত বিপিএল এ টানা 11টা ম্যাচ হেরেছে, সর্বশেষ 11টা। সো সেই হিসাবে যদি চিন্তা করে দেখেন যে ঢাকার ফ্র্যাঞ্চাইজি গতবারের সঙ্গে এইবার মিলে টানা 15টা ম্যাচ তাদের হার হয়ে গেল, কিন্তু এবার তো নতুন মালিকানা, নতুন দল, সেই দলটা টানা 4টা ম্যাচ হারলো। ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে সেই পরাজয়টার একটা ব্যাখ্যা আপনি চাইলে খুঁজে নিতে পারেন, কিন্তু হারটা যদি হয় অনেক প্রশ্নের জন্ম দিয়ে, অনেক দুর্গন্ধ ছড়িয়ে, অনেক এই জায়গাটাতে রহস্য ছড়িয়ে, তাহলে কি বলবেন? ঢাকা আজকে ম্যাচটা যেভাবে হেরেছে তাতে কি ওই রকমটাই মনে হচ্ছে না? এখন ধরেন এই প্রশ্নের উত্তর যারা খুঁজবে, রহস্যের জট যারা ছাড়াবে, দুর্গন্ধের উৎস যারা খুঁজে বের করবে, সেই বিসিবি কতটা কি করবে তা নিয়ে তো আরো আবার বাড়তি প্রশ্নের জায়গাটা থাকে। কিন্তু ঢাকা ক্যাপিটালস আজকে 7 উইকেটে যেভাবে হেরে গেল রংপুর রাইডার্সের কাছে, সেইখানে কয়েকটা জায়গা ভীষণ রকম প্রশ্নবিদ্ধ বলে মাঠের বাইরে থেকে দেখে অন্তত পক্ষে আমার কাছে সেটা মনে হয়েছে। এই ম্যাচে ঢাকার পরাজয়ের টার্নিং পয়েন্ট খুঁজতে গিয়ে তাই ওই আলোচনাটা করতেই হবে। দেখুন, ঢাকার এই ম্যাচে তারা কি করেছে, প্রথম যেই কাজটা করেছে তারা হচ্ছে গিয়ে একাদশে মোটামুটি পুরোটাই বদলে ফেলেছে, মানে 50% বেশি বদলে ফেলেছে। 6টা পরিবর্তন তারা একাদশে এনেছে। একেবারে যদি আমি মানে নাম হিসাব করি তাহলে এখানটাতে 6টা পরিবর্তন। জেসন রয়কে তারা উড়িয়ে এনেছে, তাকে মাঠে নেমে দিয়েছে। হাবিবুর রহমান সোহানকে তারা আবারও একাদশে ফিরিয়ে এনেছে। সাব্বির রহমানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনি একাদশে ছিলেন না, তাকে প্রথম বিপিএল এ খেলার সুযোগ করে দিয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকতকে বিপিএল এর মাঝপথে ঢাকা নিয়েছে, তাকে এই ম্যাচে সরাসরি সেই একাদশে খেলানোর সুযোগ করে দিয়েছে। স্পিনার আমির হামজাকে তারা খেলিয়েছে এবং মুকিদুল ইসলাম মুগ্ধকে, গত ম্যাচে খেলেনি এরকম 6 জন ক্রিকেটারকে তারা এই ম্যাচে খেলিয়েছে। 11 জনের দলে 6টা চেঞ্জ মানে তো বুঝতেই পারছেন। এখন এত কিছু করে এর বাইরেও চেঞ্জ রয়েছে। ধরেন ঢাকার যে ওপেনিং পার্টনারশিপ, লিটন দাস এবং তানজিদ হাসান তামিম, এই দুজনে কাউকে ওপেনই করানো হয়নি। তানজিদ তামিম 3 নম্বরে নেমেছে, লিটন দাস 4 নম্বরে নেমেছে। এই জাতীয় পরিবর্তনের জায়গাগুলো তো আছেই, কিন্তু সেই পরিবর্তন করে আসলে লাভ কি হয়েছে? লাভ হয়েছে যে ঢাকা 111 রানে অল আউট হয়ে গিয়েছে। এইবারের বিপিএল এ সর্বনিম্ন স্কোরে তারা অল আউট হয়ে গিয়েছে এইরকম ব্যাটিং লাইন আপটা নিয়ে। অথচ তাদের শুরুটা কিন্তু খারাপ ছিল না। তারা পাওয়ার প্লের মধ্যেই মাত্র একটা উইকেট, হাবিবুর রহমান সোহানের উইকেটটা হারিয়ে, সোহানকে ওপেনিং এ পাঠানো হয়েছিল এখানটাতে জেসন রয়ের সঙ্গে, তারা ওই একটা উইকেট হারিয়ে পৌঁছে গিয়েছিল, ওখানে 50 ক্রস করে ফেলেছিল। এরপরে গিয়ে পাওয়ার প্লের ওই যে লাস্ট ওভারটাতে গিয়ে জেসন রয় তিনি তাকে বোল্ড করে দিলেন শেখ মাহেদী হাসান। তারপরে তানজিদ তামিমকে ভেরি নেক্সট ওভারে হচ্ছে গিয়ে যখন ইফতেখারও আউট করে দিলেন, ওইটা ঢাকার জন্য একটা ধাক্কা ছিল। আরো বড় ধাক্কা হয়ে এসেছে হচ্ছে গিয়ে কিছুক্ষণ পর যখন খুশদিল শাহ তার পর 2 বলে সাব্বির রহমান এবং থিসারা পেরেরাকে আউট করেন। এখন সাব্বির রহমান 2 রান করে আউট হয়ে গেছেন, এটা কি ঢাকার জন্য বিরাট কোন ধাক্কা? আমার কাছে সেটা মনে হয় না ভাই। এই সাব্বিরকে নিয়ে যতই হাইপ থাকুক, যতই সাব্বির খেললে ফাটিয়ে ফেলবেন, সাব্বিরকে নিয়ে হচ্ছে গিয়ে আমাদের মানে আছে না, আমাদের কিছু প্লেয়ারের ব্যাপারে আছে যে তারা খেললেই হচ্ছে গিয়ে দুর্দান্ত কিছু করবেন, যতক্ষণ না খেলে ততক্ষণই ভালো, খেললেই হচ্ছে গিয়ে তাদের ওই যে কীর্তিকলাপের আসলে বের হয়ে আসে। তো সাব্বিরের আউটটা আমার কাছে বিরাট বড় কিছু বলে মনে হয় না, কিন্তু ওই যে ভেরি নেক্সট বলটাতে গোল্ডেন ডাক হয়ে যিনি আউট হয়ে গেলেন থিসারা পেরেরা, আগের ম্যাচে যিনি সেঞ্চুরি করেছেন এই ঢাকার ক্যাপ্টেন, এইটা ঢাকার জন্য একটা বিরাট বড় সেট। হ্যাঁ, তারপরেও কে ছিলেন? লিটন দাস ছিলেন, 4 নম্বরে নেমেছেন। লিটনকে দিয়ে হচ্ছে গিয়ে নতুন ব্যাটিং অর্ডারের মানে নতুন পজিশনে গিয়ে তিনি একটু কিছু করতে পারেন কিনা ওই আসার জায়গাটা ঢাকার হতে ছিল, কিন্তু লিটনও হচ্ছে গিয়ে ওই তিনি মানে ডাবল ডিজিটে পৌঁছানোর আগে বিগ শট খেলতে গিয়ে 3ও ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। 10 ওভারে 76 রানে ঢাকা 6টা উইকেট হারিয়ে ফেললো। এখন সেইখান থেকে তারা কোনো মতে 100 পেরিয়েছে। মোসাদ্দেক 10-12 রান করেছেন, শেষ দিকে গিয়ে কিছু রান টান হওয়ার কারণে 111 হয়েছে। এখন 111 করে কি আর এই ম্যাচে জেতা যায়? সিলেটের এই উইকেটে আমরা দেখেছি একদিন 200 করেও হচ্ছে গিয়ে ডিফেন্ড করতে পারছে না, আর সেখানে 111 তো এটা মানে প্রশ্নই ওঠে না। সো রংপুর রাইডার্স জিতবে, রংপুর রাইডার্স জিতেছে, ওইটা নিয়ে কোনো খুব একটা আলোচনারও কিছু নেই। কিন্তু ভাই ওখানে যে অন্ততপক্ষে 2টা ইনসিডেন্ট করেছে, সেটা আমির হামজা একজন স্পিনার, তিনি যে একটা নো বল করলেন, এক হাত একেবারে দাগের 1 হাত বাইরে গিয়ে তিনি হচ্ছে যে নোবলটা করলেন, এনশিওর করেছেন যে কোনোভাবেই যেন নোবলটা মিস না হয়, অ্যাটলিস্ট খোলা চোখে দেখে সেইটা মনে হয়েছে। এইটা ভাই প্রশ্নবিদ্ধ।
এইটা তুমুলভাবে প্রশ্নবিদ্ধ। আলাউদ্দিন বাবু ওয়াইড করেছেন পরপর 3টা, এমন ভাবে করেছেন যেন ওয়াইড হওয়াটা যেন কোনোভাবে মিস না হয়, প্রশ্নবিদ্ধ। মানে আমি কোনো কিছু বলছি না, কিন্তু আমি বলছি যে এই জিনিসগুলো যখন খোলা চোখে এরকম দেখা যায় তখন এইটা বিসিবির তরফ থেকে এটা তদন্তের দাবি রাখে। আমার কাছে মনে হয় যে এটা আসলে তদন্তের দাবি রাখে। তদন্ত করে যদি যে না ঠিক আছে এটা নর্মাল খেলারই অংশ, ও হয়ে গেছে যে হচ্ছে গিয়ে একটা স্টেপ মেলাতে পারেনি, নোবল হয়ে গেছে, ওইখানে হচ্ছে এত বড় বড় হয়ে গেছে, ফেয়ার এনাফ, ঠিক আছে সেটা মেনেও। কিন্তু আমার কাছে ভাই এটা দেখে, আমার কাছে না, আমি নিশ্চিত যে আপনি যদি খেলাটা দেখে থাকেন, যারা খেলাটা দেখেছেন, যারা মাঠে ছিলেন, যারা প্রেস বক্সে ছিলেন, যারা টেলিভিশনের সামনে ছিলেন, এগুলো আসলে মানে প্রশ্নের জন্ম দিবে। এবং একটা দল যখন ম্যাচের পর ম্যাচ হেরে যাচ্ছে তখন এই জাতীয় কর্মকাণ্ড কিন্তু আরো বড় করে প্রশ্নের জায়গা তৈরি করে যে বিপিএল এ তারা আসলে করছে নাকি। ঢাকা ক্যাপিটালস এবার তাদের দলটা যে খারাপ হয়েছে তা তো না, এই দলে লিটন আছেন, তানজিদ তামিম আছেন, মুস্তাফিজা রয়েছেন, ভালো ভালো প্লেয়াররা তারা রয়েছেন। আমিও যেমন বিপিএল এর শুরুতে যেই প্রিভিউটা করেছিলাম সেইখানে ঢাকা ক্যাপিটালসকে ওই র্যাঙ্কিং এ, ফেভারিট র্যাঙ্কিং এ 3 নম্বরে রেখেছি। সেই ঢাকা 4 ম্যাচে 4টাই টানা হেরে গেল, কামব্যাক করার সুযোগ রয়েছে, এখনো সুযোগ রয়েছে, কিন্তু যখন তারা এইভাবে খেলবে এইটা কিন্তু আসলেই প্রশ্ন তুলে দেওয়ার মতোই ঘটনা তারা ঘটাচ্ছে বলে আমার কাছে সেটা মনে হয়। অন দ্য আদার হ্যান্ড রংপুর রাইডার্স তারা উঠছে, এই নিয়ে টানা 5 ম্যাচে 5টাতেই তারা জিতে গেল। ওই যে 111 রানের টার্গেট চেস করতে তাদের কোনোই অসুবিধা হয় নাই। হ্যাঁ, আজিজুল হাকিম তামিম তিনি এই ম্যাচও প্রথম 2টা ম্যাচ এবার বিপিএলে তিনি খেলেছিলেন, যে 2টা ম্যাচ কোনোটাতেই রানের খাতা খুলতে পারেননি, এই ম্যাচে তিনি 5 রান করে আউট হয়েছেন। কিন্তু এরপরে অ্যালেক্স হেলস আর হচ্ছে গিয়ে সাইফ হাসানের একটা পার্টনারশিপ হলো 44 রানের। আগের ম্যাচে তো হেলস সেঞ্চুরি করেছেন, সাইফ করেছিলেন হচ্ছে গিয়ে 80 রান, দুজনের 186 রানের জুটি হয়েছিল। কিন্তু এই ম্যাচে ধরেন 44 রানের জুটি হয়েছে, 111 চেস করার ক্ষেত্রে সেটাই যথেষ্ট। হেলস আবার নিজে 44 রান করে তিনি আউট হয়ে গেলেন, তারপরে হচ্ছে গিয়ে সাইফ হাসানও আউট হয়েছেন। কিন্তু ওই যে 111 চেস ডাউন করতে তাদের খুব একটা সমস্যা হয়নি। 40 বল হাতে রেখে 7 উইকেটে রংপুর রাইডার্স আসলে জিতে গিয়েছে। এখন রংপুর রাইডার্স এবারের বিপিএল এ তারা খুব দ্রুত গতিতে ম্যাচের পর ম্যাচ জিতছে, খুব দ্রুত গতিতে তারা প্লে অফটাই আসলে নিশ্চিত করার পথে এগিয়ে যাচ্ছে, অপ্রতিরোধ্য অজেয় মনে হচ্ছে তাদেরকে। আর ঢাকার অবস্থা, গতবার তাদের ফ্র্যাঞ্চাইজির নাম ভিন্ন ছিল, স্লোগানও ভিন্ন ছিল, কিন্তু এইবার নতুন নামেও ঢাকা ক্যাপিটালসের স্লোগানটা বোধহয় গতবার যেটা হচ্ছে গিয়ে ট্রল করে বলা হয়েছিল, আমিও বলেছিলাম হচ্ছে গিয়ে একটা ভিডিওতে যে জিতবে ঢাকা পারলে ঢাকা, এটা ছিল তাদের স্লোগান। কিন্তু আসলে ব্যাপারটা হয়ে গেছিল হারবে ঢাকা পারলে ঢাকা। প্রথম ম্যাচে তারপর টানা 11টা ম্যাচ তারা হেরেছিল, এবার তো প্রথম 4টা ম্যাচই তারা হেরলো। সো এখন যদি ঢাকা ওই কামব্যাক করতে না পারে খুব দ্রুত, তাহলে প্লে অফের লড়াই থেকে তারা ছিটকে যাবে। তার চেয়ে বড় কথা যেটা, সেইটা হচ্ছে গিয়ে এরকম প্রশ্নবিদ্ধ, এইরকম রহস্যাবৃত, এইরকম দুর্গন্ধ ছড়ানো কর্মকাণ্ড যদি হয় যেটা খোলা চোখেই লাগে, খুব করে লাগে, তাহলে আর এই ঢাকা ক্যাপিটালসকে দিয়ে খুব একটা আশা কি করা যায়। টার্নিং পয়েন্টের হিসাব করতে গেলে তাই ম্যাচের সিচুয়েশন, সিনারিও, লিটন দাসের আউট হওয়া, পরপর 2 বলে ওইখানটা থেকে সাব্বির আর কি বলে চলে থিসারা পেরার আউট হওয়া, স্পেশালি থিসারার উইকেট, মাত্র 111 রান অল আউট, এই সব কিছু ছাপিয়ে টাপিয়ে না আমার কাছে ভাই এটা ঠিক টার্নিং পয়েন্ট আমি বলবো না, কিন্তু ম্যাচের ওই জায়গা 2টা, একটা নো বল 3টা ওয়াইড বল, ওইটা আসলে খুব আলাদা করেই চোখে পড়ছে। এটা ঠিক টার্নিং পয়েন্ট না, কিন্তু ম্যাচের টকিং পয়েন্ট, সবচেয়ে বড় টকিং পয়েন্ট আমার কাছে অন্ততপক্ষে সেইটাই। এই জায়গাটাতে বিসিবির তদন্তটা দাবি রাখে ঘটনাটা আসলে কি ঘটেছিল।